তো আজকে আমাদের আলোচনার বিষয় পরিবেশ কেন্দ্রিক গণ আন্দোলন। তো ভারত স্বাধীন হওয়ার পর যেসব আন্দোলনগুলি হয়েছিল পরিবেশকে কেন্দ্র করে বা পরিবেশকে বাঁচানোর জন্য যেসব আন্দোলনগুলি হয়েছিল সেগুলি সম্পর্কে আমাদের আজকে আলোচনার বিষয়। তো প্রথমে আমরা বলে নেব যে ঔপনিবেশিক আমলে জঙ্গলকে বাঁচানোর জন্য বিভিন্ন আন্দোলন সংগঠিত হয়েছিল। সে সাঁওতাল কোল প্রভৃতি আন্দোলনগুলি হয়েছিল। তার সাথে সাথে কি বিভিন্ন আইন ব্রিটিশ সরকার করেছিল, সেই আইনের বিরুদ্ধে যে জঙ্গল কাটা এবং জঙ্গল থেকে যে জঙ্গলের যে আদিবাসী যারা জঙ্গলে বাস করে তারা উচ্ছেদ হয়ে যাচ্ছে এবং পরিবেশকে বাঁচানোর জন্য যেসব আন্দোলনগুলি তারা করেছিল এবং নিজের বাড়ি তার সাথে সাথে জঙ্গলের যে রিসোর্স আছে সেগুলিকে ব্যবহার করার জন্য তারা আন্দোলন করেছিল। তাদের যে পূর্বপুরুষদের যে বাসস্থান সেখান থেকে তারা উচ্ছেদ হয়ে গেছিল বলে আন্দোলন করেছিল। তো এইরকম কয়েকটি আন্দোলন স্বাধীনতার পর ভারতেও চালু ছিল সে ব্রিটিশ সরকার। সেরকম কয়েকটি আন্দোলন হলো চিপকো আন্দোলন, আমরা সবাই জানি চিপকো আন্দোলনের কথা। তারপরে নর্মদা বাঁচাও আন্দোলন, আপিক্কো আন্দোলন, তার সাথে সাথে আমাদের কি আরেকটা আছে দক্ষিণ ভারতের সাইলেন্ট ভ্যালি আন্দোলন। তো প্রথমে আমাদের যেটা আলোচনার বিষয় আজকে আমরা দেখব যে চিপকো আন্দোলন কি। চিপকো আন্দোলন কথার মাত্র হলো গাছকে জড়িয়ে ধরে থাকা। সে গাছকে জড়িয়ে ধরে থাকার ফলে যে গাছ কাটতে দেবো না, সেই কারণে আমাদের একটা যে আন্দোলন সেটা বোঝা যাচ্ছে যে গাছকে জড়িয়ে ধরে থেকে তারা আন্দোলন করে। তো চিপকো আন্দোলন আমরা জানি, চিপকো আন্দোলন উত্তরপ্রদেশে আমাদের চিপকো আন্দোলন হয়েছিল। হিমালয় পর্বতমালার যে গাছ সেখানে কি এই যে জঙ্গল কাটা শুরু হয়েছিল এবং যে গাছ কেটে যে বাণিজ্যিক কাজ বা অন্যান্য কাজে গাছকে ব্যবহার করা হতো। তো এই জঙ্গলকে বাঁচানোর জন্য বিভিন্নভাবে তারা আন্দোলন করতো। তারা যে জঙ্গলের ওপর তাদের যে অধিকার আছে বা লোকাল এলাকার যারা মানুষ আছে তারা এই জঙ্গলকে বাঁচানোর জন্য এবং পরিবেশকে রক্ষা করার জন্য এবং যে পরবর্তী প্রজন্মের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট সেটাকে বাঁচানোর জন্য কি সেটাকে টিকে রাখার জন্য তারা কি আন্দোলন করেছিল। তো সেই আন্দোলনটা কি চিপকো আন্দোলন 1970 দশক থেকে চিপকো আন্দোলন শুরু 1970 দশক থেকে হয়েছিল। কিন্তু আন্দোলন কত সালে হয়েছিল এখানে দেখো লেখা আছে 1973 সালে কি হয়েছিল, 1973 সালে আন্দোলন হয়েছিল সংগঠন। তো এই চিপকো আন্দোলনের যেসব নেতাগুলি আছে তাদের নাম হলো, একজন নাম হলো, নামগুলি আছে সেগুলো নামগুলি দেখে না, সুন্দরলাল বহুগুণা, তার সাথে সাথে আমাদের আরো যে আছে সুন্দরলাল বহুগুণা, গৌরী দেবী এবং চণ্ডী প্রসাদ। এইসব নেতারা আন্দোলন করেছিলেন এবং শেষ পর্যন্ত তারা কি গাছ কাটতে দেবো না বলে গাছকে সবাই মিলে যে লোকাল বা ওইখানকার যে আদিবাসী আছে বা বসতির লোকগুলি আছে তারা এই গাছকে জড়িয়ে ধরেছিল। এটা তাহলে চিপকো আন্দোলন চলে গেল। তো চিপকো আন্দোলনের যে মূল দাবিগুলি ছিল সেগুলি ছিল চারটি। একটি ছিল কোনো মতেই জঙ্গলকে কাটা যাবে না বা জঙ্গলে গাছ কাটা যাবে না এবং জঙ্গলের প্রসার করতে হবে, জঙ্গলকে বাড়ানোর জন্য গাছ লাগাতে হবে। আর তার সাথে সাথে কি এই জঙ্গলকে বাড়ানোর জন্য জঙ্গল যে আছে তার জন্য একটা গ্রাম সমিতি গড়ে তুলতে হবে এবং এই জঙ্গলের রিসোর্সকে বা জঙ্গলের উপাদানকে ব্যবহার করে যে কুটির শিল্পের বিকাশ ঘটে সেগুলিকে ঘটাতে হবে। তো এই চারটি ছিল মূল বিষয়। তো আরেকবার বলে নিই এই চারটি। একটা হলো যে গাছ কাটা বন্ধ করতে হবে, 2 নম্বর জঙ্গলের বিস্তার করতে হবে, 3 নম্বর এই জঙ্গল নিয়ে একটা গ্রাম সমিতি গড়ে তুলতে হবে, 4 নম্বর হলো এই যে জঙ্গলের যে উপাদান বা সোর্স আছে সেগুলিকে নিয়ে কুটির শিল্পের বিকাশ ঘটাতে হবে। তো এটা আমাদের ছিল চিপকো আন্দোলন। এবার আমরা আসবো পশ্চিম ভারতের নর্মদা বাঁচাও আন্দোলন। আমরা সবাই জানি যে নর্মদা একটা নদীর নাম। নর্মদা নদীতে যে বাঁধ প্রকল্প করা হয়েছিল সেই নর্মদা জলকে ধরে রাখার জন্য বা জলকে অন্য কাজে ব্যবহার করার জন্য। তো বাঁধ প্রকল্পের ফলে কি হয়েছিল যে নর্মদার যে ওইখানকার যে লোকাল এলাকার 21 লক্ষ জনগণের এর দ্বারা প্রভাবিত হয়েছিল। তো এখানে কি নর্মদা বাঁধ নির্মাণ করতে ওইখানকার যারা আদিবাসী ছিল তাদেরকে এক জায়গা থেকে সরিয়ে অন্য একটা জায়গায় শিফট করা হয়েছিল। তো এর বিরুদ্ধে তারা তাদের আদি বাসস্থান যেটা আছে সেটাকে তারা কখনোই ছাড়তে চায়নি। তো 1970 দশক থেকে এই আন্দোলন চালু
1973-তে এই আন্দোলন, এই নর্মদা বাঁচাও আন্দোলন 1973 সালে কি হয়েছিল, শুরু হয়েছিল। তো নর্মদা বাঁচাও আন্দোলনের যে মূল নেতা ছিলেন তিনি ছিলেন বন্দনা শিবা, বা নর্মদা বাঁচাও আন্দোলনের যে নেতা বন্দনা শিবা, তিনি ছিলেন এই আন্দোলনের মূল নেতা। তো শেষ পর্যন্ত ভারত সরকার কি করলো, নর্মদা যে বাঁধ প্রকল্প ছিল সেটাকে অন্যরকম ভাবে চিন্তা ভাবনা করার কথা ভেবেছিল। এরপর আমরা যে আন্দোলনের কথা বলবো, দক্ষিণ ভারতের আপেক্ষ আন্দোলন। দক্ষিণ ভারতের যে কর্ণাটকের পর্বতমালা আছে সেখানে যে জঙ্গলকে কেটে কমার্শিয়াল বা ব্যবসায়িক কাজে কি করা হয়েছিল, ব্যবসায়িক কাজে তাকে সেই গাছগুলিকে ব্যবহার করা হয়েছে। তো ব্যবসায়িক কাজে ভারত স্বাধীন হওয়ার পরেও সেই গাছ কাটা কিন্তু বন্ধ হয়নি। সেই গাছ কাটা বন্ধ করার জন্য এই যে আপেক্ষ বা দক্ষিণ ভারতের যে এলাকা, এই এলাকায় কি হয়েছিল, আন্দোলন, কর্ণাটক এলাকায় আন্দোলন শুরু হয়েছিল। কেন, যে ভারত স্বাধীন হওয়ার পরেও এই গাছ কাটা এখন বন্ধ হয়নি এবং ব্যবসায়িক কাজে গাছ কাটা বন্ধ হোক এবং পরিবেশকে রক্ষা করার জন্য এই গাছ যেন আরো বেশি করে বাড়ানো যায়। এবং শেষ পর্যন্ত কি এই আন্দোলনের ফলে 1980-র দশকে, 1970 দশকে, 1970 এবং 80-র দশকে এই আন্দোলনটা হয়েছিল। এই আন্দোলনের যে উল্লেখযোগ্য নেতা ছিলেন তার নাম তিনি ছিলেন পান্ডুরঙ্গা হেগড়ে। তা এই আপেক্ষ আন্দোলনের যে নেতা কর্ণাটক, তার নাম ছিল পান্ডুরঙ্গা হেগড়ে। তো পান্ডুরঙ্গা হেগড়ে আপেক্ষ আন্দোলনের মূল নেতা ছিলেন। এবার আমরা আসবো সাইলেন্ট ভ্যালি আন্দোলন 1980 দশকে। দেখো, সাইলেন্ট ভ্যালি বলতে আমাদের দক্ষিণে কেরালায় যে 89 বর্গ কিলোমিটার যে এলাকা, সেই জায়গাটাকে সাইলেন্ট ভ্যালি নামে পরিচিত। এই সাইলেন্ট ভ্যালি এলাকায় কি হাইড্রো ইলেকট্রিক তৈরি করার জন্য, মানে হচ্ছে এই নদীর জলকে ব্যবহার করে ইলেকট্রিক উৎপাদনের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছিল। কিন্তু কি এই অরণ্য ধ্বংস করে বা এই সাইলেন্ট ভ্যালিকে যে অরণ্য আছে সেটাকে উচ্ছেদ করে এবং বিভিন্ন যে প্রাকৃতিক উপাদান আছে সেগুলিকে নষ্ট করে এটাকে বানানোর চেষ্টা করা হয়েছে। তাই এই যে কি স্থানীয় মানুষ, যে লোকাল মানুষ যারা আছে, বা তারা কি করলো, শেষ পর্যন্ত আন্দোলন করলো এবং এই সাইলেন্ট ভ্যালি আন্দোলনের ফলে এই সাইলেন্ট ভ্যালি যে প্রকল্প ছিল সরকার সেটা পরিবর্তন করতে বাধ্য হয়। তো এই যে আমাদের আজকের আলোচনার বিষয় ছিল পরিবেশ কেন্দ্রিক কিছু আন্দোলন, সেই পরিবেশ কেন্দ্রিক আন্দোলন শিক্ষা বা পরিবেশ